Audio Jungle. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন যে ওষুধ সাধারণ মানুষ কিনতে পারবে না, সেটি আমিও নিব না, বললেন ডাক্তার জাফরুল্লাহ। এই নিয়ে বিস্তারিত। এছাড়া থাকবে রাজনীতির আইসোলেশনে বিএনপি। ফখরুল সাহেব চোখের সামনে থেকে মরচে ধরা চশমা সরান, বললেন কাদের। এই নিয়ে বিস্তারিত। আরও থাকবে কত মানুষ মারা যায় সেটি সরেজমিনে দেখতে গাড়ি অফিস খুলে দিয়েছে সরকার, রিজভি। থাকবে এই নিয়ে বিস্তারিত। এছাড়া লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা, গ্রেফতার পাচারকারী কামালের ডায়েরিতে ৪০০ জনের নাম। আরও থাকবে করোনা আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আইসিইউতে স্থানান্তর। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দাম বেশি হওয়ায় ডাক্তারদের পরামর্শ মেনে ওষুধ খেতে অস্বীকৃতি জানিয়েছেন করোনা ভাইরাস আক্রান্ত গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমার শরীর কিছুটা ভালোর দিকে, শ্বাসকষ্ট ছিল, এখন কিছুটা কমেছে। আমি অপ্রয়োজনে ওষুধ খাই না। খবর যমুনা টিভির। উচ্চমূল্যের প্রতিবাদ স্বরূপ একটি ওষুধ গ্রহণে আপত্তি জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে যমুনা টিভিকে দেওয়া বক্তব্যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমার জন্যে একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন এনেছে, 10 ডোজ নিতে হবে। প্রতি ডোজের দাম ৮,০০০ টাকা, মোট ৮০,০০০ টাকা খরচা পড়বে। এই ওষুধ কি সাধারণ মানুষ নিতে পারবে? পারবে না। যে ওষুধ সাধারণ মানুষ কিনে ব্যবহার করতে পারবে না, সেই ওষুধ আমিও নিব না। সমাজে একজন বিশিষ্টজন তিনি। চিকিৎসকরা যদি প্রয়োজন মনে করেন তবে ওষুধ গ্রহণের বিষয়ে এমন অনড় অবস্থানে থাকা উচিত কিনা। অনেকেই তো জটিল রোগের ক্ষেত্রে দেশে বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে থাকেন। এমন মন্তব্যের প্রেক্ষিতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, যে ওষুধ সাধারণ মানুষ কিনে ব্যবহার করতে পারবে না সেটি আমি নিব না। প্রয়োজনে মারা যাব। সরকারকে ওষুধের দাম কমাতে হবে। আমাকে বিনামূল্যে দিতে চাইছে। আমার কথা হলো, আমাকে বিনামূল্যে দিতে হবে না, দাম কমান যেন অসহায় মানুষের নাগালে থাকে। সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বলেছেন, ওষুধ ও চিকিৎসা ব্যবস্থার অসঙ্গতির বিরুদ্ধে তার প্রতিবাদ চলমান থাকবে। প্রসঙ্গত, ৭৯ বছর বয়স্ক এই চিকিৎসক মুক্তিযোদ্ধা অনেকদিন থেকে কিডনির অসুখে ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তের র্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করিয়ে ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। এছাড়া বিএসএমএমইউর পরীক্ষা থেকেও ২৮ মে তার করোনা পজিটিভ আসে। ঢাকা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী গণমাধ্যমকে জানান, আজ সোমবার রাত ৯টার দিকে তার অক্সিজেনজনিত সমস্যা দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে ঠান্ডা জ্বর নিয়ে সোমবার দুপুরে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি ভর্তি হন। পরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়। রাত ৮টার দিকে জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক আল ইমরান চৌধুরী জানান, অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জানা যায়, মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আর জুমান্দ করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ মে থেকে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার তিনি বাসায় ফিরেছেন। এদিকে ৪ দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ নাসিমের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই সময় রেজাল্ট নেগেটিভ এসেছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চোখের সামনে থেকে মরচে ধরা চশমা সরিয়ে ফেলুন, তবে সরকারের কার্যক্রম দেখতে পাবেন। বিএনপির দৃষ্টিসীমায় অবৈধ ক্ষমতার মসনদ আর দুর্নীতির পাহাড়, তাই তারা সরকারের ইতিবাচক কিছু দেখতে পায় না বলেও মন্তব্য করেন তিনি। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি রাজনীতির আইসোলেশনে চলে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারা নিজেদের মধ্যকার সমন্বয়হীনতা না দেখে অন্যত্র সমন্বয় আছে কিনা সেটা খুঁজে বেড়ায়। নেতিবাচক ও দায়িত্বহীন রাজনীতির কারণে ইতিমধ্যে তারা রাজনীতির আইসোলেশনে পৌঁছে গেছে। বিষদগারের ভাইরাসে আক্রান্ত বিএনপি সরকারের ভালো কাজ দেখতে পায় না। তাদের মনে ছড়িয়ে পড়েছে নেতিবাচকতার সংক্রমণ। মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। সরকার কানে তুলে দিয়েছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বলেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন সরকার নাকি কানে তুলো দিয়েছে। আমি বলতে চাই সরকারের ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় আছে, বরং আপনারাই দেখতে পাচ্ছেন না অসহায় কর্মহীন মানুষের কষ্ট। সরকারের সক্ষমতা বৃদ্ধির নিরলস প্রয়াস চোখ বন্ধ করে রাখলে দেখতে পাওয়া যায় না। বিএনপি নেতাদের সমালোচনা করে কাদের বলেন, একটি দল কোভিড-19 সংক্রমণের শুরু থেকেই একই বক্তব্য দিয়ে আসছে, অনবরত সমালোচনার ভাঙা রেকর্ড বাজাচ্ছে, অন্ধ সমালোচনার ভাঙা রেকর্ড ভাঙাচ্ছে। অন্ধ সমালোচনার নেতিবাচকতা আর মিথ্যাচারের বৃত্ত থেকে তারা বের হতে পারছে না। প্রাণঘাতী করোনা ভাইরাস বদলে দিচ্ছে বিশ্ব, বদলে দিচ্ছে পরিবেশ শিষ্টাচার, কিন্তু এই দলটিকে বদলাতে পারেনি। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে গণপরিবহন ও অফিস আদালত খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণে কত মানুষের মৃত্যু ও আক্রান্ত হবে সেটি সরেজমিনে স্বচক্ষে দেখার জন্য গণপরিবহন সহ অফিস আদালত খুলে দিয়েছে সরকার। একটি সরকার ম্যান্ডেটবিহীন হলেই কেবল এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গত পরশু থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর কথা থাকলেও সেটি কোনো ক্রমেই বাস্তবায়িত হয়নি। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো হবে এই শর্ত দিয়ে অনুমতির কথা বলেছে সরকার, কিন্তু বাস, লঞ্চ, টেম্পো, অটোরিকশা সহ সব ধরনের গণপরিবহনের স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। দূরপাল্লার বাসগুলোতে ঠেলাঠেলি করে মানুষ ভেতরে ঢুকছে, অথচ শর্ত ছিল অর্ধেক যাত্রী তোলা হবে। কোনো কোনো বাসের ছাদের উপরেও যাত্রী তোলা হয়েছে। ঢাকা থেকে কোনো কোনো বাসে অর্ধেক যাত্রী তোলা হলেও ঢাকার বাইরে গিয়ে বেশি যাত্রী তোলা হচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বাস ভাড়া বেশি আদায় করা হচ্ছে এমন দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে বাসে 60% ভাড়া বেশি নেওয়ার কথা থাকলেও কোথাও কোথাও 80% অথবা এর চেয়েও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। লঞ্চে সামাজিক দূরত্ব বজায় থাকা তো দূরে থাক, সেখানে মানুষের উপচে পড়া ভিড়। আসলে সরকার সিন্ডিকেটের কাছেই আত্মসমর্পণ করেছে। এগুলো সরকারের সীমাহীন ব্যর্থতারই নিদর্শন। 400 জনকে বিদেশে পাঠানোর পর জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়েছে। আর এসব মুক্তিপণের টাকা মানব পাচারকারী চক্রের মূল হোতা হাজি কামালের মাধ্যমে আদায় করা হয়েছে। 28 মে লিবিয়ার মিজদা শহরে 26 বাংলাদেশিকে হত্যার ঘটনায় ছায়া তদন্তে নেমে এমন তথ্য পেয়েছে র্যাব। অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে রাজধানীর গুলশান থেকে হাজি কামালকে গ্রেফতার করে র্যাব। কামালের জব্দ করা ডায়েরি থেকে নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। কামালের সহযোগী 10 দালালের নাম ঠিকানাও পেয়েছে র্যাব। মাদারীপুরের রাজৈ থানা ও কিশোরগঞ্জ করা মামলায় কামালকে গ্রেফতার দেখানো হয়েছে। অপরদিকে লিবিয়ায় নিহত আকাশের ভাইয়ের করা মামলায় মানব পাচারকারী দলের অন্যতম সদস্য বাচ্চু মিলিটারিকে গ্রেফতার করেছে সিআইডি। তাকে আদালতে হাজির করা হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সোমবার রাজধানীর টিকাটুলি র্যাব 3 কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল হাসান জানান, লিবিয়ায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশিদের পরিবারের সদস্যদের অভিযোগ, হাজি কামালকে তারা মুক্তিপণের টাকা দিয়েছে। মুক্তিপণ দেওয়ার পরও তারা প্রিয়জনদের ফেরত পাননি। তিনি জানান, টাকা নেওয়ার কথা কামালও স্বীকার করেছেন। এ টাকার একটি অংশ হুন্ডির মাধ্যমে তিনি বিদেশে পাঠিয়েছেন। তার ডায়েরিতেও টাকা নেওয়ার তথ্য রয়েছে। কামালের ডায়েরিতে পাচার হওয়া 400 ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের মোবাইল ফোন নম্বর ও ঠিকানা পাওয়া গেছে। ডায়েরিতে কামালের সহযোগী 10 দালালের নাম ঠিকানাও পাওয়া গেছে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, গোপালগঞ্জ, কলকাতা, মুম্বাই, দুবাই, মিশর ও লিবিয়াতে দালালরা কাজ করে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা হচ্ছে না। লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান আরও জানান, গুলশান থানার শাহজাদপুরের বড়ইতলা বাজারের খিলবাড়ির টেক এলাকা থেকে কামালকে গ্রেফতার করার পর তার ডায়েরি জব্দ করা হয়। ঢাকায় প্রায় 15 বছর ধরে কামাল বাস করছেন। প্রায় 1 যুগ ধরে তিনি মানব পাচারের সঙ্গে জড়িত। লিবিয়ায় হতাহতদের বেশিরভাগ বাংলাদেশিকে কামালই পাঠিয়েছে। কামালের বাড়ি কুষ্টিয়া জেলা সদরে। তার বাবার নাম জামাত আলী মণ্ডল। তিনি আরও জানান, কামালের কাছ থেকে বিভিন্ন জনের 31টি পাসপোর্ট ও একাধিক ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে। কামালের কোনো রিক্রুটিং এজেন্সি নেই। টাইলস কন্ট্রাক্টর কামাল এ কাজে বিপুল সংখ্যক টাইলস শ্রমিককে বিদেশে যেতে প্রলুব্ধ করত। লিবিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে যাওয়াদের মধ্যে অন্তত 60% লোক হাজি কামালের মাধ্যমে গেছেন। বেশ শক্তিশালী মনে করা যায়। সরকারের মন্ত্রী নেতারা হঠকারী ও অবিবেচক সিদ্ধান্ত দিতেই পারেননি। ছুটি প্রত্যাহারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে আক্রান্তের দিকে ঠেলে দেওয়া। এটা সরকারের সবচাইতে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। পরবর্তীতে হয়তো আফসোস করারও সুযোগ থাকবে না। টাকার জন্যই জীবন, মানুষের জীবনের দরকার নেই, এটাই সরকারের নীতি। মানুষকে বিপদে ফেলে দেওয়ার এই সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা বার্তার প্রতিও সরকারের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। এই ছুটি প্রত্যাহারের জন্য করোনা ভাইরাসে প্রাণহানির সকল দায় সরকারকেই নিতে হবে। সুরিত বন্ধুগণ, বাংলাদেশে ঝড়ের বেগে সংক্রামিত হচ্ছে করোনা ভাইরাস। ভাইরাসের রাজনীতিকরণে
ব্যস্ত সরকার, তারা বিরাট চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থতা ঢাকতেই মানব জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। বাংলাদেশ একাই নয়, মরণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্বের প্রতিটি দেশই বিপর্যস্ত। তবে যেসব দেশ মরণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবকে সাধারণ সংকট ভেবে কর্মপরিকল্পনা তৈরি করেছিল, তাদেরকে নজিরবিহীন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দেখেও কোনো কিছু শিখেছি বলে মনে হচ্ছে না। আর যারা এটাকে গুরুত্বের সাথে নিয়েছেন, যে দেশগুলো, তারা করোনা ভাইরাসের আক্রমণ ঠেকিয়েছেন এবং এক দারুণ চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদের দেশের মানুষকে বাঁচিয়েছেন। তার মধ্যে ভুটান, নেপাল, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ বেশ কিছু দেশ।